ভিডিওটা শুরু করছি, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে, কিন্তু কিছু জিনিস দেখার পরে যদি বলতে না আসি তাহলে আমার মনে হয় মানে নিজেকেও নিজে সান্ত্বনা দিতে পারি না, নিজের মনটাও যেন শান্ত হয় না। এখানে এসে কিছু কথা বলার পরে তবেই যেন একটা শান্তির জায়গা এটা। তো প্রথমেই বলি যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে 28 জন পর্যটককে গুলি করে মারা হলো, তাদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু আমরা এই শান্তি কামনা কতদিন ধরে করব, আর কত করব? প্রত্যেকবার এইরকম ঘটনা ঘটবে আর আমরা সুশান্তি কামনাই করে যাব? এটা আর চলতে পারে না। কিছুদিন আগে মুর্শিদাবাদে দেখেছি এইরকম ধরনের ঘটনা ঘটেছে, আবার এই কাশ্মীরে দেখলাম পর্যটকরা ঘুরতে গেছে, সেই পর্যটকদের খুঁজে খুঁজে নিয়ে তাদেরকে মেরেছে। তো আমরা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, নরেন্দ্র মোদীর উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, তিনি যথাযোগ্য জবাব দেবে। আর আমরা এর যে জবাব, এটা দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। আর এটা জানি খুব তাড়াতাড়ি হয়, কর্মের ফল খুব তাড়াতাড়ি জানি আমরা দেখতে পাই, এবং আমরা দেখতে পাই এটা জানি শুধু কানে শুনলাম হয়ে গেল তা না, আমরা যেন চোখে দেখতে পাই। তো চলো এইবার ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা আজকে আমি করব প্রিয়া আর প্রিয়ার যে যা কল্পনা, এদেরকে নিয়ে। প্রিয়াকে কি বলবো, যত বলি প্রিয়ার যেন ততই কম। ওর বাচ্চাটা হওয়ার পরে ও যেন আরো উঠতে আরম্ভ করেছে। ওর যা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেখানে ওর যা বলেছিল, সেই ওর যারা বোধহয় দিল্লি চলে গেছিল, তো জায়ের ঘরটা তালাবন্ধ ছিল, তো সেইখানে তালা ভেঙে প্রিয়া ঢুকে ওখানে থেকেছিল। তো সেই কথাটা ওর যা ওখানে লিখেছিল। আর প্রিয়া তার লাইভে আর একটা ভিডিওতে মনে হয় বলেছিল যে ও যদি ডায়েরি পড়ে থাকে, মানে প্রিয়া যদি ডায়েরি পড়ে থাকে, তাহলে প্রিয়া যাও লুকিয়ে লুকিয়ে নাকি প্রিয়ার ফোনে কার সঙ্গে কি কথা বলছিল, কার নামে কি বলছিল, সেটা নাকি সে লুকিয়ে লুকিয়ে বলেছিল, লুকিয়ে লুকিয়ে শুনেছিল প্রিয়ার যা কল্পনা। তো প্রিয়ার যা সেখানে সেইটাও বলেছে, সে সেই কথা শোনেইনি। তো ঘটনাটা কি ঘটেছিল, ওর যা কল পারে হয়তো পা ধুতে গেছিল, তো সেখানে ও মাথা নিচু করে যখন ঝুঁকে পাটা ধুচ্ছিল, তারপরে যখন ওঠে তখন দেখতে পায় প্রিয়া ওখানে ফোনে কথা বলছে, বারান্দাতে বোধহয় ফোনে কথা বলছিল। আর কলটা ছিল প্রিয়াদের বারান্দার কাছাকাছি, কল্পনার ঘরের কাছাকাছি কল ছিল না। তো প্রিয়া সেই জিনিসটা দেখে ও ভাবে যে কল্পনা বোধহয় লুকিয়ে ওখানে ছিল, প্রিয়ার কথা কান পেতে শুনছিল। তো কল্পনার এখন মনে হচ্ছে যে তাহলে হয়তো কল্পনার ব্যাপারে কোনো কথা কাউকে ফোনে বলছিল, সেটা শুনতে পেয়েছে। তো আমি বলবো এদের মধ্যে যে ব্যাপারটা ঘটেছে, এইটা সাধারণত সব প্রায় প্রায় ঘরেই হয়তো এরকম দুই জায়ের মধ্যে এরকম ব্যাপারটা হয়ে থাকে। কেউ মনে করে শাশুড়ি ওকে বেশি পছন্দ করছে, একে কম পছন্দ করছে, আবার কেউ মনে করে বড় যাকে বেশি পছন্দ করছে, ছোট যাকে কম পছন্দ করছে, আবার কেউ মনে করে বড় যা বেশি কাজ করছে, কম কাজ করছে, আমাকে দিয়ে বেশি কাজ করাচ্ছে। এটা কিন্তু প্রায় ঘরেই হয়ে থাকে, কিন্তু সেই জিনিসগুলো কেউ এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনে না। হ্যাঁ, এই ক্ষেত্রে প্রিয়া সমস্ত কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এনে এবার সেইটাকে কিন্তু বেশ মুখরোচক করে বিক্রি করতে ভালোই পারে, কেননা ও এই জিনিসগুলো করে করেই আজকে ইউটিউবে এখানে দাঁড়িয়েছে। হ্যাঁ, ভিডিও ও করতে অবশ্যই ভালো পারে, ওর অ্যাঙ্গেল, ক্যামেরার অ্যাঙ্গেল ভালো, সেটা মানে এটা মানতেই হবে। কিন্তু ও তার সঙ্গে যে প্রতিনিয়ত ওর ছেলেকেও বিক্রি করেছে, ছেলের অসুখকে বিক্রি করেছে, এইটা ভুললে কিন্তু চলবে না। আজকে ওর গরিবী, মানে ওদের সার্কেলে, ওদের বন্ধু যে সার্কেলটা ছিল, তারা দেখবে যেটা ইউটিউবে দাঁড়িয়েছে, তারা যে ইউটিউবে আজকে এত এত তাদের রোজগার, কোথা থেকে কোথায় গেছে, তাদের
যে লাখ লাখ সাবস্ক্রাইবার ভিউয়ার্স সবটাই কিন্তু এই গরিবই দেখিয়ে। আর তখন ওদের যেই টাইমে ওরা চ্যানেল খুলেছিল তখন একটা ব্যাপার, ওই লকডাউনের ব্যাপারটা ছিল, একটা গরিবী একটা চারিদিকেই ব্যাপার ছিল। তো এইগুলো তারা সুন্দরভাবে বিক্রি করে আজকে তারা এই পর্যায়ে এসছে। এদের সার্কেলটা দেখবে, এদের সার্কেলে কে কে আছে দেখলেই তোমরা কিন্তু ভালো বুঝতে পারবে। তো ইউটিউবে কিন্তু সেই টাইমে আরো অনেকেই চ্যানেল খুলেছিল, তাদের মধ্যে আরো অনেকেই এদের মতন গরিব বা এদের থেকেও গরিব ছিল, হয়তো তাদের বাড়িঘর ভালো ছিল, কিন্তু ওই টাইমে বেশিরভাগ মানুষেরই ইনকামটা ছিল না। কিন্তু তা বলে কি তারা এইরকম করে তাদের পরিবারের যে অর্থনৈতিক দিকটা তাদের এতটাই খারাপ সেটা বিক্রি করতে তারা পেরেছিল? পারেনি। আর সেই কারণে তারা আজকে ইউটিউবে অনেকেই নেই, তারা দাঁড়াতেই পারেনি। হয়তো তাদের বাড়িঘর তো ভালো, সবকিছুই ভালো ছিল, কিন্তু তাদের আর্থিক দিকটা তাদের খারাপ ছিল, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারেনি যে আমাদের রোজগার নেই, তোমরা আমাকে হেল্প করো। সেটা করলেও তো হবে না। যদি কেউ দেখে যে কারো বাড়িঘর তো ভালো, তাহলে যারা দর্শকরা দেখছে তারা তো মনে করবে যে তোমার আবার বাড়িঘর, তোমার এত সুন্দর পাকা বাড়িঘর, তাহলে তুমি কি করে গরিব হলে? তুমি মিথ্যা কথা বলছো। আর এই জিনিসগুলোই এদের সার্কেলে যারা যারা আছে তারা ভীষণ ভালোভাবে কাজে লাগিয়েছে। তাদের যেটা মানে ধরো যেই রকম পর্যায়ে ছিল তার থেকে আরো খারাপ পর্যায়ে আছে, তারা সেটা দিনের পর দিন দেখিয়েছে। মানে ধরো একটা 15-20 মিনিট ভিডিওতে কতটা সত্যি দেখিয়েছে, এখন সেটা সত্যি মানে চিন্তা করি যে এরা আসলে কতটা সত্যি দেখিয়েছে। কেননা এখন আজকের দিনে এসে সেটা সবার সামনে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই প্রিয়া আজকে ওর বাচ্চা হয়েছে, বাচ্চা নিয়ে সুন্দর খুশি থাকবে, বাচ্চা দেখভাল করবে, যে এই করতে করতে সময় কেটে যাবে, তাই না ও কি করছে, ওর যাকে নিয়ে পড়ে আছে। কালকে যে গতকাল একটা ঘটনা ঘটে গেছে, এই ভিডিওটা শুরু করার আগে আমি বললাম পেহেলগাঁওয়ে, কাশ্মীরের পেহেলগাঁওয়ে, সে কি এরা জানে? এই যে এদের মতন যারা সো কল ব্লগার আছে তারা কি এই ঘটনাটা জানে? সেখানে যে 28 জন মানুষ মারা গেছে, মানে মেরে ফেলা হয়েছে, এবং তাদের হিন্দু না মুসলিম সেটা জিজ্ঞেস করে করে মারা হয়েছে, এবং তাদেরকে চেক করে তারপরে গুলি করে মারা হয়েছে, এইটা কি সে জানে? হ্যাঁ, যদি জানতো তাহলে আমার মনে হয় না কমিউনিটির মাধ্যমে এরকম নোংরা কোনো কিছু করতে পারতো। ও যদি এতই ভালো হয়, ওর যাকে যদি ও এতটাই ভালোবেসে থাকে, বা ওর শ্বশুর বাড়ির লোককে যদি ও এতটাই ভালোবেসে থাকে, ওর ভাসুর সে তো শুনলাম যে কাশ্মীরে তার পোস্টিং, তো এই ঘটনার পরেও এইরকম ধরনের নোংরা ছোট মানসিকতা কিভাবে প্রদর্শন করতে পারে এই ইউটিউবে? ও এইগুলো বাদ দিয়ে, যখন আমরা জানি কারোর সঙ্গে, পাশের বাড়ির কারোর সঙ্গেও যদি আমাদের কোনো খারাপ রিলেশন থাকে, তার বাড়িতে যদি কোনো বিপদ আপদ হয়, তাহলেও আমরা সেই কথা ভুলে গিয়ে ছুটে যাই যে কি হয়েছে। তো আজকেও এই সব কমিউনিটির মাধ্যমে নোংরামো গুলো করে চলেছে, ওর মনটা কতটা মানে কূটনৈতিক বুদ্ধিতে ভরা সেটা প্রদর্শন করে যাচ্ছে, কিন্তু ও একবারও ওর মনে হচ্ছে না যে ফোনটা করে জিজ্ঞেস করি যে দাদা ভাই কেমন আছে, তুমি কেমন আছো, এই যে ঘটনাটা শুনলাম তার ফলে খুব চিন্তা হচ্ছে। সেই যে মানে দাদা ভাই, মানে কল্পনার হাজবেন্ড, সে তো শুধু কল্পনার হাজবেন্ড না, সে ওই বাচ্চা ছেলে মানে কল্পনার যে ছেলে তার বাবা, প্রিয়ার যে বর তার দাদা, তার বড়দা, প্রিয়ার যে শ্বশুর শাশুড়ি তাদের বড় ছেলে। তো সে সেই সবগুলো ভুলে গিয়ে কি করছে, কল্পনাকে দিনের পর দিন খোঁচা মেরেই চলেছে, খোঁচা মেরেই চলেছে। হ্যাঁ, আর তাচ্ছিলের হাসি, কমিউনিটির মধ্যেও তাচ্ছিলের হাসি। তোমার এই প্রিয়া, তোমার যতই তুমি পয়সা করি হয়ে যাক না কেন, তোমার এইসব নটঙ্কি দেখিয়ে, লোকে বুদ্ধ বানিয়ে, এইরকম মানে অসভ্যতম করে যতই তুমি পয়সা করে ওপরে উঠে যাও, যতই তোমাকে এমনি করে দেখতে হোক না কেন, কিন্তু তোমাকে যখন লোকে বলবে যে তুমি কে,
তখন কিন্তু বলবে ওই যে সেই প্রিয়া না, যে লোককে ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়েছিল ছেলের বিএমটি করার জন্য, সেই চিটিংবাজ প্রিয়া না, এইটাই কিন্তু বলবে। তো তুমি যদি সেই রকম ভালো মনেরই হতে, এই মুহূর্তে তোমার এইসব নোংরামো গুলো বন্ধ করে তুমি কিন্তু তোমার যাকে এরকম খোঁচা না মেরে তোমার যাকে ফোন করতে, করে জিজ্ঞেস করতে যে কেমন আছো দাদা ভাই, কেমন আছে, ওখানকার ঘটনাটা কি, ওখানে এখন পরিস্থিতি কেমন, এইগুলো তুমি জিজ্ঞেস করতে। তা না করে অসভ্যতাময়ী করে যাচ্ছে। হ্যাঁ, একটার পর একটা কমিউনিটি পোস্ট, আবার দর্শকদের তুমি কি জিজ্ঞেস করছো যে তুমি ওই ঘটনাটা, দরজা ভাঙার ঘটনাটা পরিষ্কার করে তোমরা শুনতে চাও কি চাও না? ও তুমি হচ্ছ সত্যবাদী যুধিষ্ঠির, তাই না? তুমি যা বলবে দর্শকরা সেটাই তোমার কথা বিশ্বাস করবে। হয়তো তোমার কিছু আছে তারা বিশ্বাস করবে, কিন্তু সবাই বিশ্বাস করবে না, যেহেতু তোমাকে সবাই ভালো করে বুঝে নিয়েছে। বিএমটি টাকা তোলার সময় বেশিরভাগ মানুষ তোমাকে বুঝে নিয়েছে যে তুমি কি ধরনের মহিলা। হ্যাঁ, আজকে এটা তো ঠিক, তোমার সঙ্গে তোমার জায়ের যত ভালোই সম্পর্ক হোক না কেন, তুমি তোমার জায়ের আলমারি থেকে না বলে কেন শাড়ি নেবে? আর তোমার এতটুকু জ্ঞান বুদ্ধি নেই, তুমি একটা হ্যান্ডলুমের শাড়ি নিয়ে পরে তুমি কি করলে? বাচ্চা হতে চলে গেলে হসপিটালে। হ্যাঁ, হসপিটালে যাওয়ার সময় ওই ধরনের শাড়ি পরে যায়? তোমার এতটুকু জ্ঞান বুদ্ধি নেই, এতটুকু জ্ঞান বুদ্ধি নেই। তারপরে তুমি কি করছো? তোমার যা ওরা বাড়িতে নেই, তুমি কি করলে? তালা ভেঙে ঢুকে গেলে। তারপরে তুমি কি করছো? তুমি কি করবে কি করবে কি করবে ভেবে পাচ্ছ না, ঘরের একা আছো, এদিক আছো ওদিক আছো, কি করলে? খুঁজলে, ডায়েরিতে দেখলে যে আর্ট করা আছে, আঁকা আছে, আঁকা দেখতে দেখতে কি করলে? ডায়েরিতে কি লেখা আছে সেইগুলো পড়লে। হ্যাঁ, ডায়েরিতে কি লেখা ছিল? তোমার নামে লেখা ছিল, বেশ করেছিল লিখেছিল। পার্থক্য লেখা ছিল তোমার প্রেগন্যান্সির সময়, তোমার বাচ্চা হওয়ার পরে তোমাকে কি খেতে দিয়েছে, ওকে কি খেতে দেয়নি, লিখেছে। এটা অনেকেই লেখে। এটা কারা লেখে বলো তো? মানে মুখে হয়তো বলতে তাদের পারছে না, বা মুখে বললে খুব খারাপ ভাবে সেটা বেরোবে, তখন তারা সেই জিনিসটা ডায়েরিতে লিখে মনটাকে শান্ত করে। সেই ডায়েরিতে না বলা কথাগুলো লিখলে মনটা অনেকটাই শান্ত হয়, অনেকটাই শান্ত থাকে। তো সেই কারণে মনের কথাগুলো ডায়েরিতে লেখে, আর যেগুলো আমরা বলতে পারি না সেই সমস্ত কথাগুলো ডায়েরিতে, নিজের মনের কথাগুলো বেরোয় সুন্দরভাবে, লেখার মাধ্যমে বেরোয়। তো সেটাও লিখেছে, সেটা তুমি পড়েছো কি কারণে? অন্যের ডায়েরি হাত দিয়েছো, কোন কারণে হাত দিয়েছো? কোনো ম্যানার্স আছে? আছে কোনো ম্যানার্স? কোনো ম্যানার্স নেই। টাকা পয়সা ইনকাম করলেই ম্যানার্সটা আসে না। কলকাতায় এসে জিন্স পরলে, টপ পরলে ম্যানার্সটা এসে যায় না। ম্যানার্সটা শিখতে হয়, অর্জন করতে হয়। মানে এত বড় একজন ইউটিউবার হয়ে গেছো, আর মানে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ না, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। কোথায় তোমরা এই যে এত বড় বড় যে তোমরা ইউটিউবার আছো, কালকে এই যে ঘটনাটা ঘটলো সেই নিয়ে তোমাদের কারো কোনো বক্তব্য আছে না? তোমরা জানোই না, দুনিয়াতে, এই দুনিয়াতেই নেই, তোমরা শুধু ওই ইউটিউব জগতের মধ্যেই সীমাবদ্ধ। তোমরা জানোই না যে কাশ্মীরে পেহেলগাঁওয়ে কি ঘটনা ঘটে গেছে, তাই নিয়ে তো তোমাদের কোনো বক্তব্য নেই কোনো। তোমরা জানো শুধু পয়সা ইনকাম করতে, ভালো ভালো জামা কাপড় পরবে, ভালোভাবে থাকবে, ভালোভাবে খাবে, এইটুকুই তোমাদের। তারপরে লোক ঠকিয়ে আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার সেই হয়েছে, কিউআর কোড দিয়ে দিচ্ছি সেখান থেকে টাকা দাও, এইটাই। এমন এমন লোক তোমাকে টাকা দিয়েছে যারা নিজেরা লোকের বাড়িতে খেটে ইনকাম করে, মাস গেলে হয়তো 1000 দেড়েক বা 2000 টাকা ইনকাম করে, তারাও তোমাকে টাকা দিয়েছে। লজ্জা করে না? লজ্জা করে না? নিজে তো এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, তারপরে লোককে ঠকিয়ে মিথ্যে কথা বলে এইভাবে লোকের টাকাগুলো নিয়েছো। তোমাদের লজ্জা নেই না? হ্যাঁ, তোমাদের যে সার্কেলটা আছে, এই সার্কেলের প্রত্যেকটা এইরকম, এইভাবে লোক ঠকিয়ে ঠকিয়ে তোমরা আজকে এত বড় জায়গায় এসেছো। ফালতু কথাকারের। আর যদি মানুষের মতন মানুষ হও, তাহলে ওই কমিউনিটি পোস্ট যে দিয়েছো ওইখানে তোমার যাকে উদ্দেশ্য করে একটা ক্ষমা চাও, সরি লেখো, আর জিজ্ঞেস করো যাকে, যে যা কেমন আছে, ভাসুর কেমন আছে, জিজ্ঞেস করো যদি মানুষ হও। ফালতু কথাকারের। তো
তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।